রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেন। ট্রাম্পের অস্ত্র সহায়তা পেয়েও শেষ রক্ষা হলো না জেলেনস্কির। ইরান শক্তিশালী রাষ্ট্র, তাদেরকে ছোট করে দেখা বড় ভুল বললেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইউরোপীয় কমিশন, শুল্ক ইস্যুতে দিলেন পাল্টা হুমকি। ইরান ইসরায়েল যুদ্ধ ইস্যুতে আরব বিশ্বে ফাটল, বিশ্ব রাজনীতিতে নতুন মোড়। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লোভিভ, লুতুস্ক ও চেরনোভতসিতে নিহত হয়েছেন অন্তত 2 জন। ধ্বংস হয়েছে বিশ্ববিদ্যালয়, আদালত সহ বহু স্থাপনা। রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন কুরস্ক যুদ্ধ জয়ে উত্তর কোরীয় সেনারা অংশ নিয়েছে এবং কিম জং উনের নির্দেশে আরও 6000 সেনা পাঠানো হবে। এদিকে ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে তার আলোচনার প্রধান সঙ্গী হবেন পুতিন। জেলেনস্কি নয়। বিস্তারিত রিপোর্টে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেন। যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ ইউক্রেনকে ধূলিসাৎ করতে এবার রাশিয়ার সাথে সেই তাণ্ডবে অংশ নিয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া। এদিকে প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র সরবরাহের ঘোষণা আসতেই কেন আগ্রাসী রাশিয়া? কোন গোপন সূত্র কাজ করছে এই যুদ্ধে? রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠেছে ইউক্রেনের পশ্চিমাঞ্চল। 12 জুলাই রাতভর চালানো এই হামলায় রোমানিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় অন্তত 2 জন নিহত হয়েছেন। লোভিভ ও লুতুস্ক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে 46টি আবাসিক ভবন, একটি বিশ্ববিদ্যালয়, একটি আদালত ও অন্তত 20টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস রাতভর কাজ করেও সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলের লুতুস্ক ও রোমানিয়া সীমান্তবর্তী চেরনিভতসিতেও হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় বহু হতাহতের খবর মিলেছে। খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র গুড়িয়ে গেছে একাধিক পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান ও গুদামঘর। কমপক্ষে 10টি বড় বিস্ফোরণের খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুধু জুলাই মাসেই এটি রাশিয়ার 4র্থ বড় হামলা। এদিকে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ জয়ে অংশ নিয়েছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতে ল্যাভরভ বলেন, নিজেদের রক্ত ও প্রাণ দিয়ে কুরস্কে রাশিয়াকে সহায়তা করেছে উত্তর কোরীয় সেনারা। ল্যাভরভ আরও জানান, কিমের নির্দেশে শীঘ্রই আরও 6000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তার প্রধান আলোচনার সঙ্গী হচ্ছেন ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জেলেনস্কি নয়। ফিনান্সিয়াল টাইমসের প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে ট্রাম্প মনে করেন যুদ্ধ বন্ধের পথে মূল বাধা জেলেনস্কি। ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপটে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিয়ান লেকনো ইরানকে একটি শক্তিশালী রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, তাকে ছোট করে দেখা পশ্চিমাদের বড় ভুল। তিনি জানান, ইরানের পরমাণু স্থাপনাগুলো ভূগর্ভস্থ ও অত্যন্ত সুরক্ষিত, যা সহজে ধ্বংস করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে ফরাসি মন্ত্রীর এ মন্তব্য পশ্চিমা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। ইরান শক্তিশালী রাষ্ট্র, তাকে ছোট করে দেখা বড় ভুল, এভাবেই পশ্চিমাদের হুঁশিয়ারি দিল ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী। আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারের পর নতুন করে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, তখন ফ্রান্সের এই বার্তা অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে খোদ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য। ইরান ইসরায়েল সরাসরি সংঘর্ষ আপাতত বন্ধ হলেও পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি রীতিমতো জটিল হয়ে উঠেছে। এর মধ্যেই ইরানকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তা নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ফ্রান্স। 11 জুলাই ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, ফরাসি সাময়িকী লা ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টিয়ান লেকনো বলেন, ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা পশ্চিমাদের বড় ভুল। সেবাস্টিয়ানের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন সম্প্রতি ইরান ইসরায়েলের মধ্যে নজিরবিহীন সামরিক সংঘর্ষ ঘটে গেছে। এর প্রেক্ষাপটে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত 2 দশকে ইরান যে প্রযুক্তি সক্ষমতা পরিকাঠামো গড়ে তুলেছে তা কয়েকজন বিজ্ঞানীকে হত্যা করে ধ্বংস করা সম্ভব নয়। এটি হয়তো সাময়িকভাবে গতি কমাতে পারে, তবে মূল শক্তি অটুট থাকে। তিনি আরও বলেন, ইরানের অধিকাংশই পারমাণবিক স্থাপনা ভূগর্ভস্থ এবং উচ্চমাত্রায় সুরক্ষিত, ফলে এগুলোতে সাধারণ বোমা বা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে ধ্বংস করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
বিশ্লেষকদের মতে সেবাস্টিয়ানের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা বিশ্বে ইরানকে ঘিরে ধারণার পরিবর্তন আসছে। ইরানকে আর সহজ প্রতিপক্ষ হিসেবে দেখা সম্ভব নয়, বরং দিন দিন এই ইসলামিক প্রজাতন্ত্র সামরিক দক্ষতা, প্রযুক্তি, কূটনৈতিক চতুরতা ও আত্মনির্ভরতায় আরও বেশি পরিণত হয়ে উঠছে। নাজমা, মাই টিভি। যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের উপর 30% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন। কমিশন সভাপতি উর্সুলা ভন ডের লেইন বলেন, ইইউ নিজেদের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। ট্রাম্প সম্প্রতি আরও কয়েকটি দেশের উপর শুল্ক ঘোষণা দিয়েছেন, যা বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি করছে। বিস্তারিত রিপোর্টে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইউরোপীয় কমিশন। হুমকি দিয়ে কড়া বার্তায় জানিয়ে দেয় ট্রাম্পের পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। অন্যকে শাস্তি দিতে গিয়ে কি এবার নিজেই বিপাকে পড়বে ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের উপর 30% শুল্ক আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল ইউরোপীয় কমিশন। 13 জুলাই এই হুমকি দেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন। তিনি বলেন, 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্র যদি ইউরোপীয় পণ্যে একতরফাভাবে শুল্ক আরোপ করে, তাহলে ইইউ নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানায়, ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানির উপর 30% শুল্ক আরোপ কার্যকর হবে 1 আগস্ট থেকে। সপ্তাহব্যাপী আলোচনা ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও তিনি জানান। শুধু ইউরোপ নয়, চলতি সপ্তাহে ট্রাম্প আরও কয়েকটি দেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের পণ্যের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এদিকে ভন ডের লেইন আরও বলেন, ইইউ এখনও চুক্তির জন্য প্রস্তুত রয়েছে, তবে একতরফা পদক্ষেপের জবাব দিতে আমরা কখনোই পিছু হটব না। ন্যায্য ও উন্মুক্ত বাণিজ্যই ইউরোপের বৈশ্বিক অবস্থানের ভিত্তি। বিশ্লেষকদের মতে বিশ্ব বাণিজ্য নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ট্রাম্পের এই সিদ্ধান্ত, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের ধোঁয়া কাটতে না কাটতেই উপসাগরীয় রাজনীতিতে দিক বদলের আভাস মিলছে। সৌদি আরব কৌশলী ভূমিকা নিয়েছে। প্রথমে নিন্দা জানালেও পরে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করে। কাতার সরাসরি ক্ষুব্ধ হলেও সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। এদিকে আরব আমিরাত শান্তি ও ভারসাম্যের পক্ষে অবস্থান নিলেও কুয়েত মার্কিন ঘাঁটির কারণে উদ্বিগ্ন। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া মিশিয়ে যেতে না যেতেই প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েলের সংঘাত কি উপসাগরীয় রাজনীতির দিক বদলে দিচ্ছে? এই সংঘাতের পর কোন পথে আরব বিশ্ব? ইরান ইসরায়েল যুদ্ধ শেষে আরব বিশ্বের প্রতিক্রিয়া একরকম নয়। কেউ কেউ ইরানের উপর ইসরায়েলের হামলার নিন্দা করেছে, আবার কেউ ইরানের কিছু কার্যকলাপেরও সমালোচনা করেছে। এতে করে দ্বিধান্বিত ও বিভক্ত একটি আঞ্চলিক চিত্র স্পষ্ট হচ্ছে। যুদ্ধ পরবর্তী সময়ে সৌদি আরব কৌশলী অবস্থান নিয়েছে। আল উদাইদ ঘাঁটিতে ইরানি হামলার বিরুদ্ধে তারা প্রথমে নিন্দা জানালেও পরে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এদিকে ইরানের হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ায় কাতার স্পষ্ট ক্ষুব্ধ। কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই হামলা দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে ইরান ও কাতার উভয় পক্ষই সম্পর্ক স্বাভাবিক রাখতে পর্দার আড়ালে কাজ চালিয়ে যাচ্ছে। আরব বিশ্বের অন্যতম দেশ আমিরাত চায় শান্তি ও ভারসাম্য। ইরানের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে আমিরাত কড়া প্রতিক্রিয়া দিলেও ইরানের জনগণের প্রতি সংহতি জানায়। অন্যদিকে মার্কিন ঘাঁটির উপস্থিতি থাকায় কুয়েতের উদ্বেগ ছিল স্বাভাবিক, তবুও ইরানের উপর হামলার নিন্দা জানায় তারা। সদানিরপেক্ষ ওমান দ্বন্দ্বের মধ্যেও শান্তির দূত। ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় স্থগিত থাকলেও ওমান পর্দার আড়ালে মধ্যস্থতা করে গেছে। তাদের ভূমিকা মধ্যপ্রাচ্যে প্রশংসিত ও স্বীকৃত। এদিকে বাহরাইন ইরান সম্পর্কে বরফ গলতে শুরু করেছিল ঠিক তখনই যখন যুদ্ধ শুরু হয়, যদিও এখনও তারা কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে। 12 দিনের এই সংঘাত উপসাগরীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও দ্বিধা এনেছে। কেউ ইরানের প্রতি সহানুভূতিশীল, আবার কেউ সরাসরি ক্ষুব্ধ। তবে এক সুস্পষ্ট সত্য হলো, এই অঞ্চলের দেশগুলো এখন ইরান ইসরায়েলকে ঘিরে কূটনৈতিক ভারসাম্যের এক জটিল খেলায় অবতীর্ণ। নাজমা, মাই টিভি। দোহায় চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে নিচু পর্যায়ের প্রতিনিধি পাঠিয়ে সময় ক্ষেপণ করছে। সেনা প্রত্যাহার, ত্রাণ বিতরণ ও মানচিত্র ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। বিস্তারিত রিপোর্টে।
আবারও ভেস্তে যাওয়ার শঙ্কা গাজা যুদ্ধবিরতির। ইসরায়েলের প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের অনাস্থা, ইসরায়েলের বর্বরতা, দখলদারিত্ব সবকিছুই যেন এই শঙ্কার আগুনে ঘি ঢালছে। কি আছে গাজার ভাগ্যে? ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও দখলদার ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারের দোহায় চলমান আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানান, আলোচনায় অংশ নিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে নিচু পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে, যাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। 11 জুলাই ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় তাদের প্রতিনিধি দল কেবলমাত্র সময়ক্ষেপণ করেছে। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ ইস্যুতে আলোচনা চললেও তাতে কোনো বাস্তব অগ্রগতি হয়নি। এই পর্যন্ত দোহায় 8 দফা বৈঠক হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যেই এখনও বিস্তর মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি বাহিনী গাজা কতটুকু অংশে অবস্থান করবে এবং ত্রাণ বিতরণ কোন সংস্থার মাধ্যমে হবে তা নিয়ে বিরোধ চলমান। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন দাবি করেছে, গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করতে হবে, কিন্তু ইসরায়েল বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণে অনড়। উল্লেখ্য, এই ফাউন্ডেশনের কাছ থেকে সহায়তা নিতে গিয়ে ইতিমধ্যেই প্রায় 800 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আরও সংকট দেখা দিয়েছে যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সেনাদের অবস্থান সংক্রান্ত মানচিত্র ঘিরে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এই মানচিত্রকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের ওপর বিশ্বাসের সংকট আরও গভীর হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দোহা আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত, যে কোনো সময় তা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নাজমা, মাই টিভি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন। এতে রয়েছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কামান গোলা। রাশিয়ার তীব্র হামলার মুখে এ সহায়তাকে গেম চেঞ্জার বলছে কিয়েভ। ট্রাম্প জানান, ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আধুনিক অস্ত্র দেবে। বিশ্লেষকরা মনে করেন, এ পদক্ষেপ যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধ করতে আবারও ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তির বার্তা দিলেও ট্রাম্পের এই অস্ত্র সরবরাহ নতুন করে ইঙ্গিত দিচ্ছে শান্তি নয়, বরং যুদ্ধতেই স্বস্তি পান তিনি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হয়েই কেনই বা দ্বৈত নীতিতে চলেন ট্রাম্প? ইউক্রেনকে আবারও শক্তিশালী করতে নতুন করে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা এলো সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। রাশিয়ার আগ্রাসনের মুখে যখন ইউক্রেন নাজুক অবস্থায়, তখন এই ঘোষণাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিছুদিনের বিরতির পর আবারও যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আসতে শুরু করেছে। এর আগে ওয়াশিংটনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল, যার মধ্যে ছিল প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কামান গোলা। গত কয়েক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। এতে বেসরকারি হতাহতের সংখ্যা রেকর্ড পরিমাণ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে জেলেনস্কি সরাসরি 10টি প্যাট্রিয়ট সিস্টেমের অনুরোধ জানিয়েছিলেন, যা বিশ্বের অন্যতম আধুনিক ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমন অবস্থায় ট্রাম্প সম্প্রতি এনবিসি নিউজকে জানান, তিনি ন্যাটোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন। সেই চুক্তি অনুযায়ী ন্যাটো যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট সিস্টেম কিনে ইউক্রেনকে সরবরাহ করবে। ট্রাম্পের ভাষায়, ইউক্রেনের আত্মরক্ষার অধিকারকে আমরা সম্মান করি এবং তা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ যুদ্ধের গতি ও কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অস্ত্র সরবরাহ পুনরায় চালু হয় ইউক্রেন যেমন কিছুটা স্বস্তি পেয়েছে, তেমনি রাশিয়ার জন্য এটি হতে পারে নতুন এক সতর্কবার্তা। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।